হ্যাঁ, হ্যালো। 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 হ্যাঁ স্যার। আমি ফোন করছি। ও, একজন আসছে, ঠিক আছে। আচ্ছা, আগের দিন তো তুমি লাস্টের প্রশ্নটা বোধহয় মিস করেছো। ঠিক হ্যাঁ আছে, লাস্ট এটা মিস করলাম। আমরা ওই দিনকে আমি ইমেলে ইয়েতে পাঠিয়ে দিয়েছি, যদিও ড্রাইভে আপলোড করে দিয়েছি। হুম, ঠিক আছে। ডাউনলোড করে নেবো। হ্যাঁ, আমরা ওটা একটা করতে ফেলছি রাদারফোর্ড মডেলটা। হুম। তোমার কাছে তো এখন পর্যন্ত বই নেই না কিছু? না এখন কোনো বই নেই আমার কাছে। আমি আজকে ইমেল করেছি তোমাদেরকে বই, ঠিক আছে। হুম। এটা চ্যাপ্টার ওয়াইজ আছে। এনসিআরটির বইটাই আমার কাছে আছে, ফ্রি ভার্সন আর কি। ও, ঠিক আছে, এটা কি পিডিএফ ফরম্যাটে আছে? পিডিএফ ফরম্যাটে আছে। ঠিক আছে। ঠিক আছে, রাদারফোর্ড মডেলে আমরা ইয়েটা দেখেছেন যে রাদারফোর্ড কেন, মানে কিভাবে আর কি উনি ইয়েকে কাউন্টার করতে ক্যাপেবল হয়েছিলেন, এনেবল হয়েছিলেন। হুম। ঠিক আছে। আহ, মানে যখন থমসন আর কি বললেন যে পাম্পুরিং মডেলের কথা, হুম। মানে থমসনের মেন আইডিয়াটা কি ছিল, যে ইলেকট্রন যেটা আছে, ঠিক আছে, সেই ইলেকট্রনটা ফ্রিলি ফ্লোট করে অ্যাটমটার ভিতরে। হ্যাঁ, কারণ তুমি মানে মানে উনি বুঝতে পারছিলেন না, ওনার কথা ছিল যে ওটা লেগে থাকে, চিপকে থাকে, অ্যাপেল হুম। পাইয়ে যেমন থাকে বা চকলেট চিপ কুকিজে যেমন থাকে। কিন্তু তাহলে একটা ইলেকট্রনকে টেনে বার করাটা খুব ঝামেলা হতো, যেরকম হুম। চিপকে থাকছে। ঠিক আছে, হুম। তাহলে এনার্জি খুব বেশি লাগতো। তো রাদারফোর্ড জাস্ট কমন সেন্সেই ভাবলেন যে যদি এনার্জি বেশি লাগে তাহলে আমাকে অনেক বেশি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে হয় টু এক্সার্ট টু মেক অ্যান ইলেকট্রন এক্সিট দ্য অ্যাটমিক রেডিয়াস। হুম। ঠিক আছে, কিন্তু ক্যাথোডে অত বেশি ভোল্টেজ দরকার হচ্ছে না একটা ইলেকট্রনের ইয়েটা তৈরি করার জন্য, ফ্লোটা তৈরি করার জন্য। তো উনি রাদারফোর্ড থমসনকে চিঠি দিচ্ছেন, থমসন কোনো পাত্তা ফাত্তা কিছু দিলেন না। রেগে মেগে একসময় বললেন, যাও তুমি তোমার কাজ করো, আমাকে 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 জ্বালিও না, তুমি তোমার ইচ্ছা মতো কাজ করো। ঠিক আছে। তো উনি একটা চেষ্টা করলেন, সেটা কি, উনি থমসনকে রাইট প্রুফ করার চেষ্টা করলেন। ঠিক আছে, ইনস্টেড রাইট অফ প্রুফ করার। রাইট প্রুফ করা, রাইট। ঠিক আছে, এটাকে বলা হয় ওকে। সাইন্টিফিক মেথড। হুম। ঠিক আছে, আমরা যে ঝগড়া করি, ভুল ঝগড়া করি কেন, আমাদের ঝগড়ার মধ্যে কোনো লজিক থাকে না, তার কারণ হচ্ছে আমরা সাইন্টিফিক মেথডটা ইউজ করি না। ঠিক আছে, সাইন্টিফিক মেথডের কথা হচ্ছে যে আমি ধরো দুজন ঝগড়া করছি, হুম। আমি যদি পার্টি এ কে বলি যে তুমি প্রমাণ করো বি কারেক্ট, আর পার্টি বি কে যদি বলি যে তুমি প্রমাণ করো এ কারেক্ট, তাহলে বোথ উইল রিচ ইন ওয়ান কনক্লুশন। ইফ অনলি ওয়ান ইজ কারেক্ট, ঠিক আছে, হুম। সো বোথ উইল রিচ ইন অনলি সিঙ্গেল কনক্লুশন। ধরো বির জন্য এভিডেন্স আছে, এর জন্য নেই। এবার এ কে যদি বলা হয় তুমি তোমার নিজের এভিডেন্স আনো, বি কে যদি বলা হয় তুমি তোমার নিজের এভিডেন্স আনো, ঠিক আছে, তো এ না কনসিয়াসলি বি এর ফেভার এভিডেন্স গুলো সব রিজেক্ট করে দেবে, কনসিয়াসলি নিজেকে জেতানোর জন্য। ঠিক আছে, আর বিও তাই করবে। এবার তুমি থার্ড পার্টি, তুমি জানো না, ঠিক আছে, তোমার সামনে যখন এভিডেন্স গুলো পেশ করা হচ্ছে, তখন তুমি দুটো এভিডেন্সের অ্যামাউন্ট দেখে বুঝতে পারছো না যে কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট। দুজনেই ভেবেছে এটা সাফিসিয়েন্ট যা এনেছে। হুম। ঠিক আছে, কিন্তু যদি উল্টো রেসপন্সিবিলিটি দাও, ঠিক আছে, তাহলে যতই চেষ্টা করুক না কেন এ কিন্তু ইগনোর করতে পারবে না বি এর ফেভারে এভিডেন্স গুলো, কারণ ওর টাস্কই হচ্ছে সেগুলোকে জোগাড় করা। ঠিক আছে, কনসাস রিজেক্ট মেকানিজম উইল মেক হিম সাফার। কেন, অন্য কেউ তো ওইটা পেয়ে যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ। তো কনস্ট্যান্ট রিজেকশন চলবে না। ঠিক আছে, তো বি এর এভিডেন্স গুলো জোগাড় করলো, বিও এর এভিডেন্স গুলো জোগাড় করলো। ঠিক আছে, হুম। অবভিয়াসলি এর এর ফেভার এভিডেন্স কম থাকবে, বি এর ফেভার এভিডেন্স বেশি বেশি থাকবে। থাকবে। ঠিক আছে, এখানে কনস্ট্যান্ট রিজেকশনের মানে কনসাস রিজেকশনের গল্পটা নেই, এখানে হুম। কনসাস অ্যাকসেপশন করতে হচ্ছে। ঠিক আছে, তো আমরা ঝগড়া করার সময় অনেক সময় বলি না, আচ্ছা ধর মানলাম তোর কথা সব ঠিক, দ্যাট ইজ দ্য সাইন্টিফিক আর্গুমেন্ট। হুম। ঠিক আছে, ওখানে আমরা কি করি, একটা হাইপোথিসিস নিই, হাইপোথিসিসের পরে একটা নাল হাইপোথিসিস নিই। ঠিক আছে, হুম। হাইপোথিসিসটা কি বলে, হাইপোথিসিসটা বলে ধরো দিস ইজ অরেঞ্জ, তো নাল হাইপোথিসিসটা বলে হচ্ছে দিস ইজ নট অরেঞ্জ।
তারপর হচ্ছে টেস্ট, একটা টেস্ট মানে এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হয়, ঠিক আছে। এবার সেখান থেকে কি দিতে হয়, স্ট্যাটিস্টিক্স। এবার স্ট্যাটিস্টিক্স আইদার সিগনিফিকেন্ট হবে অর ইনসিগনিফিকেন্ট হবে। যদি সিগনিফিকেন্ট হয়ে যায় তাহলে নাল কারেক্ট, তাহলে অরিজিনাল হাইপোথিসিস সেক্ষেত্রে রিজেক্টেড। আর যদি ইনসিগনিফিকেন্ট হয়, যদি এটা কাটা হয়ে যায় তাহলে এটাও কাটা, তাহলে দিস ওয়ান স্ট্যান্ডস। তো দিস ইজ কল্ড সায়েন্টিফিক মেথড। তো উনি এই মেথডেই চালালেন, চালিয়ে দেখার চেষ্টা করলেন কি না গোল্ড ফয়েলের ভেতর দিয়ে। তুমি তো এক্সপেরিমেন্টটা করে দেখেছো মনে হয় ইয়েতে, ক্লাস 9 এর সিলেবাসে ছিল। হ্যাঁ, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। তো গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে যখন তিনি আলফা পার্টিকেল গুলোকে পাঠালেন, মনে রাখতে হবে থমসন করেছেন 1897, ঠিক আছে। তখনও রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার হয়নি, নো রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে। আর রাদারফোর্ড যখন করছে 1909-এ, তখন কিন্তু ইয়েস রেডিও অ্যাক্টিভিটি, কারণ কিউরি চলে এসছে তার আগে 1902-তে। ওকে, ইনফ্যাক্ট বলে কিউরি আর থমসন একই বছর নোবেল প্রাইজ পান, কেমিস্ট্রি তো ফিজিক্সে। তো রাদারফোর্ড করলেন কি আলফা পার্টিকেল গুলো, যেটা কিনা ডাবলি চার্জড হিলিয়াম পার্টিকেল 4He2+, মানে জাস্ট হিলিয়ামের নিউক্লিয়াস, কিন্তু নিউক্লিয়াস তো তখন জানা ছিল না। রাদারফোর্ড নিজে নিউক্লিয়াস ডিসকভার করছেন, এটা তো নিউক্লিয়াস বলতে পারবো না, এটা হচ্ছে ডাবলি চার্জড হিলিয়াম পার্টিকেল, ঠিক আছে, ডাবল চার্জড। উনি নিউট্রনও জানেন না, উনি প্রোটনও জানেন না, কিছুই জানেন না। তো এই পার্টিকেলটাকে গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে পাঠান। এবং গোল্ড ফয়েল কেন? গোল্ড ফয়েলকে আমরা খুব পাতলা করে কাটতে পারি, ঠিক আছে। তো ধরো এটা থমসনের, মানে এটা ধরো এটাতে আমি আলফা পার্টিকেল পাঠালাম, আলফা পার্টিকেল গুলো আটকে গেল, পেনিট্রেট করতে পারলো না, ঠিক আছে। এর মধ্যে আলফা পার্টিকেল পাঠালাম, আলফা গুলো আটকে গেল। এদিকে কিছু এলো না, তাহলে আমি কি বলতে পারি, নট হলো, ঠিক আছে। রাদারফোর্ডের অরিজিনাল হাইপোথিসিসটা ছিল হলো, অ্যাটম ইজ হলো, অ্যাটম ইজ হলো, এটা হচ্ছে অরিজিনাল হাইপোথিসিস। কারণ হলো না হলে ইলেকট্রন বার করাটা এত ইজি হতো না, ঠিক আছে। এটা রাদারফোর্ডের হাইপোথিসিস, ঠিক আছে। আর থমসন ছিল নট হলো। তাহলে যদি আলফা পার্টিকেল আটকে নট হলো হয়ে যাবে। কিন্তু যদি থিকনেস বিষয় তাহলেও তো আলফা পার্টিকেল আটকে যাবে, কারণ কুরি অলরেডি বলে দিয়েছে যে আলফা পার্টিকেল খুব একটা বেশি দূর যেতে পারে না, ঠিক। তাহলে উনি যদি কনক্লুশনে পৌঁছান যে আলফা পার্টিকেল আটকে আছে, তার মানে এটা হলো নয়, থমসন কারেক্ট, আমি ভুল, যারা ক্রিটিক্স আছে তারা কি বলবে, বেশি মোটা নিয়েছিস তাই আটকে আছে, আসলে তুই ঠিক ছিলি, ভুলভাল কাজ করেছিস, রিজেক্টেড সায়েন্টিফিক মেথড, ঠিক। আবার এমন কিছু নিতে পারছে না যার মধ্যে প্রচুর গ্যাপ রয়েছে, গোল্ডের জায়গায় যদি অন্য কিছু নিত যেটা খুব পাতলা করে কাটা, যেমন ধর কপার, কপার নিলে কি হতো ব্যাপারটা, কপারের মলিকিউল অ্যাটম গুলোর মধ্যে প্রচুর গ্যাপ আছে, তাহলে এইখানে যদি আলফা পার্টিকেল পাঠাতো তাহলে কি হতো, আলফা গুলো এর ভেতর দিয়ে করে সব ব্রিজ করে যেত, ঠিক আছে। আলফা যদি থাকে না ব্রিজড, ঠিক আছে। তার রাদারফোর্ডের কনক্লুশন কি হতো, অ্যাটমস আর হলো, কারণ পেছন দিকে আলফা পার্টিকেল দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তখন ক্রিটিক্সরা কি বলতো, না 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 না, রাদারফোর্ড তুই ভুল, থমসন ঠিক, তুই আসলে প্রচুর গ্যাপ রেখেছিস ইচ্ছে করে, যাতে তোকে ঠিক প্রমাণ করতে পারিস নিজেকে, এটা করলে তো হবে না, এত বড় বড় গ্যাপ ওয়ালা জিনিস নিয়ে চলবে না, ঠিক আছে। তাই জন্য
no copper, no sodium, nothing but AU। AU, ঠিক আছে? তাহলে ওনার এক্সপেকটেশন কি ছিল যখন উনি টেস্টটা করছিলেন, ঠিক আছে, যখন উনি ওই গোল্ড ফয়েলটা ইউজ করে ওটা গোল্ড ফয়েল নিয়েছিলেন, নিয়ে সেটাকে একটা এক্সট্রা প্লেটের এক্সট্রা প্লেট দিয়ে চারিদিক থেকে ঘিরে দিয়েছিলেন, এক্সট্রা প্লেট ট্রান্সপারেন্ট প্লেট, তাই তো অর্ঘ? অর্ঘ, হ্যালো? মাইক বন্ধ আছে স্যার। এক্সট্রা প্লেট কি হয়, ট্রান্সপারেন্ট হয় না ওপেক হয়? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হয়, যেখানে এক্সট্রা গিয়ে পরে সেগুলো ওপেক হয়ে যায়, সেগুলো ডার্ক হয়ে যায়, তাই না? তো যাই হোক, তো এটা প্লেট দিয়ে ঘিরে দিয়েছিলেন, এটাকে গোটা জিনিসটা একটা প্লেট দিয়ে ঘিরে দিয়েছে, এইভাবে পুরো একদম চারিদিকে সারাউন্ড করা। সারাউন্ড করা, সামনের দিকে জাস্ট একটা স্লাইড ওপেনিং রেখেছি। হ্যাঁ, ফ্রন্ট থেকে যদি তুমি দেখো তাহলে তুমি এরকম দেখতে পাবে ওটা। এটা ওই দিক থেকে কভার আপ হচ্ছে, মাঝখানে ইয়েলো প্লেটটা রয়েছে, মাঝখানে ইয়েলো প্লেটটা রয়েছে, ঠিক আছে? তো উনার এক্সপেকটেশন ছিল যে পেছনে এক্সট্রা প্লেটে কোনো স্পট পাওয়া যাবে না, যদি আলফা পার্টিকেল যায় এবং থমসন যদি কারেক্ট হয় তাহলে সবই গোল্ড ফয়েলে লেগে বাউন্স ব্যাক করবে। কারণ কি, গোল্ড ফয়েলের যে বেসটা অ্যাকর্ডিং টু থমসন, ঠিক আছে, দ্যাট গোল্ড ফয়েলের বেস ইজ পজিটিভ, তাই না? অ্যাকর্ডিং টু থমসন, থমসন কি বলছেন, থমসন বলছে এই জিনিসটা গোটাটাই পজিটিভ হবে। তাহলে আলফা পার্টিকেল যদি এর মধ্যে যায়, আলফা পার্টিকেল হতো 2+, তাহলে আলফা পার্টিকেল যদি এর মধ্যে যায় তাহলে যে পথে গেল সেই পথেই বাউন্স ব্যাক করবে, রিটার্ন করবে এই পথেই, তাহলে কোনো ডিফ্লেকশন কিছু হতে পারবে না। বড় জোর একটু ছিটকে ছাটকা এখানে লাগতে পারে, এই সব জায়গায় কিছু একটু ছিটকে ছাটকা আলফা পার্টিকেল লাগতে পারে। কি দেখলেন, পুরো উল্টো কেস। উনি যখন পরের দিন সকালবেলা সে গোল্ড ফলটা মানে প্লেটটা খুললেন, ঠিক আছে, এক্সপ্লেটটা খুললেন, উনি দেখলেন যে, ঠিক আছে, দ্য বিগেস্ট স্পট অ্যাট দ্য বিহাইন্ড, অ্যাট দ্য ব্যাক, এরকম ভাবে পুরো জিনিসটা শেডেড হয়ে রয়েছে, ঠিক আছে? এবং অ্যাটমের যে সাইজ, ঠিক আছে, আর তার মধ্যে যত ভ্যাকেন্ট প্লেস, ঠিক আছে, আর যতটা কভার্ড মানে যতটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে, উনি বললেন মাঝখানে ওর একটা নিউক্লিয়াস থাকে, এই দুটো রেশিও বললেন কত, 1:20,000, এরকম হল, এরকম পুরো ব্যাপারটা ওপেক হয়ে গেছে, ঠিক আছে? উনি বললেন যে অকুপাইড স্পেস অ্যান্ড ভ্যাকেন্ট স্পেসের মধ্যে রেশিও হচ্ছে 1:20,000। একটা অ্যানালজি দিলেন, কিরকম অ্যানালজি বলছে, উনি তো যেহেতু রাদারফোর্ড ছিলেন নিউজিল্যান্ডের লোক, উনি ইংল্যান্ডে পড়াশোনা করছিলেন, ইংল্যান্ডে ক্রিকেট ফুটবল সবই হয়। তুমি বললে যে তুমি একটা ফুটবল মাঠে ধরো বসে আছো বাউন্ডারিতে, যেখান থেকে থ্রোইন হয়, ঠিক আছে, এবার যেখানে কিক অফ হয়, মনে করো ওখানে একটা মটর দানা রাখা আছে, ঠিক আছে, তাহলে তুমি এখানে বসে আছো, মানে যে মাঠটা তুমি বসে আছো সেই মাঠটা যদি অ্যাটম হয় তাহলে মটর দানাটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, আর যেখানে যে বাউন্ডারিতে তুমি বসে আছো ওই বাউন্ডারি দিয়ে ইলেকট্রনটা ঘোরাফেরা করে, আর মাঝখানে পুরো স্পেসটাই হলো। এবার তার উপর আমি একটা অ্যানালজি বানিয়েছি, সেটা যদি ধরো একটা দৈত্য আছে, বিশাল বড় দৈত্য, তাকে ডাকো, ঠিক আছে, তাকে বলো মাঠটা তুলে ধরো, সে মাটির তলায় হাত ঢুকিয়ে মাঠটাকে পুরো তুলে ধরো, জিজ্ঞেস কর কিরে কেমন ওজন, বেশ ভারী বেশ ভারী, ভারী ভারী গলায় বললো, নামিয়ে দে, নামিয়ে দিল। এবার তুমি বললে ওকে মটর দানাটা তোল,
কোথায় মটরদানা দেখতেই পাচ্ছি না। এত বড় জিনিস অবশ্যই তুমি ছোট জিনিসকে দেখতে পাবে না। ওই যে সেন্টারে যেখানে কি কভার ওখানে রাখা আছে, অনেক কষ্টে দেখবে তুমি মাটিতে পড়ে গেলে জিনিসপত্র তুলতে পারো না সহজে। ছুঁচ টুচ যদি মাটিতে পড়ে যায় তো খুব মুশকিল হয়। অনেক কষ্টে মটরদানাটাকে তুললো। এবার জিজ্ঞেস করো, কিরে কেমন ভারী? বেশ ভারী, বেশ ভারী। কতটা? আগেরটা সমান। তার মানেটা কি? ওই গোটা মাঠের যা ওজন সেটা কি সব মটরদানাটারই ওজন ছিল। মটরদানা ফেলে বাকি বাকি মাঠটা ওজন করলে কিছু ওজন পাতো না, মানে কোনো ওজনই লাগতো না। এর মানেটা কি? the whole weight of the atom is situated at the nucleus. ঠিক আছে, that was discovery of Rutherford. Rutherford কে তাই নোবেল প্রাইজ দিলেন 1913 এ, discovery of nucleus। ঠিক আছে, এইবার সমস্যা অন্য জায়গা হলো, লোকজন ছেঁকে ধরলো, মানে যত টাইম পাচ্ছে না সায়েন্টিস্টদের ডিসকভারি রেটও তত বেড়ে যাচ্ছে। স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যুদ্ধ চলছিল, তো প্রচুর রিসার্চ হচ্ছিল ওই সময়, কারণ লোকেরা যেদিক থেকে পারে অস্ত্র শস্ত্র, নতুন অস্ত্র, হ্যান ত্যান, তার দাবি দেওয়া একটা চলছিল, এক্ষুনি চাই আর্জেন্সি। এই এখন যেমন ভ্যাকসিন বানানোর তারা, তখন ছিল ওষুধ, তখন ছিল অস্ত্র বানানোর তারা, মানে এখন বাঁচাতে হবে তখন মারতে হবে। ঠিক আছে, তো লোকেরা ছেঁকে ধরলো একটা পুরনো ল নিয়ে। লটা কি বলছিল? লটা বলছিল ম্যাক্সওয়েলের ল। ম্যাক্সওয়েল বলছিল যে যখন খেয়ে দিয়ে দৌড়ায়, খেয়ে দিয়ে মানে মানে আমরা তুমি আমরা বেঁচে আছি কি করে? খাওয়া দাওয়া করে। তো আমরা তো এনার্জি ছাড়া চলতে পারবো না। ঠিক আছে, তাহলে যারা খেয়ে দিয়ে দৌড়ায় তারা টায়ার্ড হয়, যারা খেয়ে দিয়ে দৌড়ায় না তারা টায়ার্ড হয় না, সোজা কথা। ঠিক আছে, the energized body releases energy by emission and slow down। মানে যে খেয়ে দিয়ে দৌড়ায় সে ক্লান্ত হয়ে পড়ে, যে খেয়ে দিয়ে দৌড়ায় না সে কখনো ক্লান্তও হয় না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যার খাওয়া দাওয়ার দরকার নেই তার নিশ্চয়ই খাওয়ার থেকে এনার্জিরও দরকার নেই, তাই জন্য সে খাচ্ছে না। আমরা খাচ্ছি কেন? এনার্জি পাবো বলে, এনার্জি পাওয়ার জন্য। তাহলে যে খাচ্ছে না তাহলে তার দৌড়ানোর জন্য নিশ্চয়ই তার কোনো এনার্জি নেই, দরকার পড়ছে না। যদি দরকার পড়তো তাহলে তাকে খেতেই হতো, কারণ এনার্জি ক্ষয়িত। সেটাই ম্যাক্সওয়েল বলেছে। ঠিক আছে, অর্ক বোঝা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে ইলেকট্রন ইজ অলসো energized particle। তাহলে ও যখন দৌড়াবে তখন ও এনার্জি ছাড়বে। ঠিক আছে, কন্টিনিউয়াস এনার্জি ছাড়বে। সো while moving electron will release continuous energy। ঠিক আছে, তো এই কন্টিনিউয়াস এনার্জি সাথে সাথে ওর আরেকটা এফেক্ট হবে। সেটা কি? মানে ধরো তোমাকে একটা মাঠকে পাক খেতে বলেছে, 20 পাক। ঠিক আছে, তুমি ধরো মিলিটারি জয়েন করেছো, মিলিটারি করেছো, তোমার পানিশমেন্ট হিসেবে 20 পাক দৌড়াতে বলেছে, হাতের ওপর বন্দুক তুলে। ঠিক আছে, দৌড়াতে হবে। এবং মিলিটারি তখন পানিশমেন্ট দেয় আর কি। ধরো এরকম একজন আছে, হাতের ওপর বন্দুক নেয়, বন্দুক নিয়ে একটা মাঠের চারিদিকে দৌড়ায়। তুমি দেখছো যে তোমাকে দিয়েছে পানিশমেন্টটা, সে অন্য একজনের সঙ্গে কথা বলছে, তোমার দিকে তাকিয়ে নেই, অন্য একজনের সঙ্গে কথা বলছে। তো তুমি কি করবে? তুমি দৌড়ানোর সময় টায়ার্ড তো হবেই। ঠিক আছে, তো তোমার টেন্ডেন্সি কি হবে? 20 পাক তোমাকে দৌড়াতেই হবে, কিন্তু তোমার টেন্ডেন্সি হবে এনার্জিটা সেভ করার। তার মানে তুমি ফার্স্ট পাকটা ধরো এরকম দৌড়ালে, সেকেন্ড পাকটা কি করবে?
ফাঁকিবাজি। যত এনার্জি কমছে তত কি হয়ে যাচ্ছে? পাকটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। পাতটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, রেডিয়াস কমিয়ে দিচ্ছে, কন্টিনিউয়াস ফাঁকিবাজি। দেখছে না তো? ঠিক আছে, কি রে 20 পাক হলো? হ্যাঁ স্যার হয়ে গেছে। তখন এখানে টু টু ছোট মাসে মাসে টু 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 করে ঘুরছে আর কি। ঠিক আছে, ছোট রেডিয়াসে 20 পাক মানে 12-13 পাকও খাওয়া যায় তাড়াতাড়ি। ঠিক আছে, তো ইলেকট্রন গুলোরও দেখো সেম অবস্থা হবে, সেন্টারে তো প্রোটন বসে। ঠিক আছে, পজিটিভ চার্জ, প্রোটন নয় পজিটিভ চার্জ, প্রোটনের আইডিয়া তখন আসেনি। গোল্ডস্টেইন ক্যাথোড অ্যানোড রে ডিসকভার করেছিলেন, অ্যানোড রে কার জন্য হয় তখনও বোঝা যায়নি। ঠিক আছে, যদিও অনেকে রাদারফোর্ডকে ক্রেডিট দেয় প্রোটনে, বাট ওটা মিসকনসেপ্ট। ও পজিটিভ নিউক্লিয়াস ডিসকভার করেছে। ঠিক আছে, তার মানে যখন ইলেকট্রনটা এর চারিদিকে ঘুরছে, ঠিক আছে, ইলেকট্রনটা যখন এর চারিদিকে ঘুরছে মাইনাস চার্জটা, তাহলে ও এক সময় কি হবে, কন্টিনিউয়াস এনার্জি ছাড়তে 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 ধম। কিন্তু সেরকম তো হয় না। সেরকম হলে কি হতো? হলে ইলেকট্রন প্রোটন মিলে নিউট্রন হয়ে যেত, সেটা একটা হাইলি ডেন্স। মানে আমরা জন্মানো মাত্রই ছোট হতে শুরু করতাম, ছোট হতে শুরু করতে, মানে অ্যাবসার্ড কেস। মানে তুমি যখন জন্মেছো তুমি এত বড়, তোমার মা এইটুকু, তোমার দিদাকে তুমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছো, দিদা ও দিদা, দিদা আগে জন্মেছে তো। ঠিক আছে, আইদার এটা সম্ভব না, এত বড় সেটা এইটুকুনি মায়ের থেকে জন্মাতে পারে না। ঠিক আছে, অথবা পার জেনারেশনে বিশাল বিশাল গ্যাপ। মানে দিদা যখন জন্মেছিল দিদা এত লম্বা ছিল, দিদা ছোট হতে হতে যখন এইটুকুনি সাইজের হয়েছিল তখন তোমার মা হয়েছে এতটা, তো মা ছোট হতে যখন এতটা হয়েছে আমরা তো তখন তুমি আস্তে আস্তে জন্মেছো। মাইক্রোস্কোপিক হয়ে যাব। এক্স্যাক্টলি। ঠিক আছে, এইটা হয়তো হলেও হতে পারে, তার কারণ যে আমরা ছোট হচ্ছি তো আমাদের চারপাশে বাকি সব জিনিসও ছোট হচ্ছে। ঠিক আছে, তো রিলেটিভলি হয়তো সেটা সেম আছে, কিন্তু তাহলে আমরা কখনো মায়ের হাইট ছাড়াতে পারতাম না। ঠিক আছে, কারণ সবই তো ছোটর দিকে। তো মানে দিদার পুরনো ছবি আর আমাদের নতুন ছবিগুলোতে মানে একটা অ্যাবসার্ড গ্যাপ তৈরি হতো আর কি। হ্যাঁ, তো either of these two scenario are very absurd. ঠিক আছে, হ্যাঁ, মানে offspring is taller than parent. ঠিক আছে, অথবা জেনারেশন হাইট গ্যাপ, জেনারেশন এজ গ্যাপ না, এখন বলে না জেনারেশন গ্যাপ হয়েছে, জেনারেশন গ্যাপ, তোমার জেনারেশন হাইট গ্যাপ। ঠিক আছে, পৃথিবীর রিসোর্সের সিরিয়াস ডেফিসিট তৈরি হয়েছে এরকম যদি হাইট গ্যাপ তৈরি হতো। কিন্তু স্যার ডেনসিটি তো সেম থাকতো না, মানে ডেনসিটি বেড়ে যেত কিন্তু ওয়েটও তো সেম। হ্যাঁ, ডেনসিটি বাড়তে থাকতো, ওয়েট সেম। ঠিক আছে, হাইট খালি কমে যেত। শর্টেজ কেন হবে? মানে যেটা আমার, মানে ধরুন আমার 100 মিলিলিটার অফ ওয়াটারে আমার জল পিপাসা বুঝে যায়, সো সেটা আমরা 10 ml অফ ওয়াটার দিয়েও করতে পারবো তাহলে। হ্যাঁ অবশ্য সেটাও ঠিক, কারণ আমার বডি সাইজও ছোট হয়ে গেছে। হ্যাঁ, মাস কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, রিসোর্স না হয় ঠিক আছে, ওয়েল ডিস্ট্রিবিউটেড, কিন্তু বাকি ফিজিক্সের ল গুলো সব ভেস্তে যাবে, বেন্ডিং মোমেন্ট থেকে শুরু করে বাকি যে কোনো জিনিস। অত বড় জিনিসের একটা তো টপল করার টেন্ডেন্সি থাকবেই। তো যাই হোক, তো খুব রিডিকুলাস ব্যাপার স্যাপার হয়ে তো যদি ডাল্টন সত্যি মানে রাদারফোর্ড সত্যি হতো। ঠিক আছে, তো হোয়াই দিস ইজ নট হ্যাপেনিং, হিয়ার কামস নিলস বোর অ্যান্ড মোর। Here comes Niels Bohr and Moore. বললাম না তখন র্যাপিড কাজ হচ্ছে। উনি 1916 এর মধ্যেই রাদারফোর্ডকে ভুল প্রুফ করে দিয়েছেন। তার মানে ভাবো 500 বিসি থেকে 1776 লাগলো একটা আসতে এলিমেন্ট গুলো ঠিক করতে, সেখান থেকে 1810, সেখান থেকে 1898 বা 1897, সেখান থেকে 909, সেখান থেকে 1916, মানে কত র্যাপিড চেঞ্জ হচ্ছে ভাবো। ঠিক আছে, এই মোর কারা কারা? 6 জন সায়েন্টিস্ট, লিম্যান, বামার, প্যাস্ট্রিন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রে। ঠিক
আছে? এই 6 জন সায়েন্টিস্ট আর নিলস বোর অন্য একটা কমপ্লিটলি ডিফারেন্ট টপিকের উপর কাজ করছে। ওনাদের সঙ্গে অ্যাটমের স্ট্রাকচারের কোনো সম্পর্ক ছিল না। ওনারা কাজ করছেন লাইট অ্যান্ড স্পেকট্রাম নিয়ে। ঠিক আছে, লাইট অ্যান্ড স্পেকট্রাম। তার কারণ একজন ভদ্রলোক ছিলেন, তার নাম ছিল ম্যাক্স প্ল্যাঙ্ক। উনি একটা কথা বলেছিলেন, ঠিক আছে, সেটা হচ্ছে এনার্জি অফ এনিথিং লাইট, ঠিক আছে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ দ্যাট এনার্জি। ঠিক আছে, তাহলে E ইকুয়ালস টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট H ইনটু নিউ। ঠিক আছে, তো উনি জানতেন না সিগনিফিকেন্স কি, উনি জাস্ট এটা ডিসকভার করেছেন যে যা প্রত্যেকটা জিনিস একটা ফ্রিকোয়েন্সি আছে। এনার্জি যেহেতু ওয়েভ ফর্মে প্রোপাগেট করে, তাহলে ওর ফ্রিকোয়েন্সি থাকবে। ঠিক আছে, ওয়েভের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, জানো তো? ওয়েভ পড়েছো কখনো? হ্যাঁ, পড়েছি। ওয়েভের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? একটা আছে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড, যেটা দিয়ে ইন্টেন্সিটি বোঝা যায়, জোরে চেঁচানো আস্তে চেঁচানো, এই যে ডিফারেন্সটা। ঠিক আছে, ওয়েভলেন্থ, ওয়েভলেংথ, যেটাতে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি তো অলমোস্ট একই হয়ে যাবে। না, মানে ওয়েভলেন্থটা যত কম হবে ফ্রিকোয়েন্সিটা তত বাড়বে, যদি টাইম পিরিয়ডটা সেম থাকে। না, ভেলোসিটি, ভেলোসিটি। হ্যাঁ, টাইম পিরিয়ড এন্ড ওয়েভ নাম্বার আর দ্য টু ডিফারেন্ট আইডিয়া। ঠিক আছে, অর্ক পড়েছো তো এগুলো? হ্যাঁ স্যার পড়েছি। এগুলোর মধ্যে কোনটা কোনটা জানো? অ্যামপ্লিটিউড, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি। ওয়েভ নাম্বারটা খালি নতুন দেখছি। হ্যাঁ, ওয়েভ নাম্বারটা নতুন। ঠিক আছে, ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে ডিসটেন্স বাই টাইম, তাই তো? ভেলোসিটি ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম। এবার ধরো এই একটা ওয়েভ আছে, এই ওয়েভ একটা কমপ্লিট ওয়েভ করা মানে হচ্ছে এই পোরশন থেকে এই পোরশনে আসা। ঠিক আছে, অ্যাজ ইফ যেন একটা সার্কেলের কমপ্লিট সাইকেল, মানে এখান থেকে স্টার্ট করো, আবার যখন তুমি এখানে ফিরবে, এই পয়েন্টে ফিরবে, তখন হচ্ছে কমপ্লিট সাইকেল। এবার তুমি এই দিকে সাইন ভ্যালুগুলো রাখো, এদিকে তুমি সাইন ভ্যালুগুলো রাখো ওয়াই অ্যাক্সিসে। সাইন অফ দ্য অ্যাঙ্গেল, এটা সেন্টার, এখানকার থিটা নাও, বা থিটাটাকে এখানে, সাইন থিটাটাকে এখানে বসাও, আর থিটাটাকে এক্স অ্যাক্সিসে বসাও। বসে যদি তুমি গ্রাফ টানো, তাহলে তুমি দেখো ওয়েভটা পাও। তারপরে এটা হচ্ছে +1, আর এটা হচ্ছে -1। তাহলে এই সার্কেলের টোটাল রোটেশনই অ্যাকচুয়ালি ওয়েভটা তৈরি করে। ঠিক আছে, দেখো 90 ডিগ্রি 180 ডিগ্রিতে সাইন 0 হয়। ঠিক আছে, 90 ডিগ্রিতে সাইন 1 হয়। ঠিক আছে, তাহলে 180 থেকে তলায় গেলে, ঠিক আছে, তুমি দেখো হাইপোটেনিয়াসটা সবসময় পজিটিভ, কিন্তু হাইটটা তখন কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তুমি এখানেও আনতে পারো। তাই দেখো যত তলায় আসছো, ওয়াই অ্যাক্সিসের তলায় আসছো, তাই দেখো হাইট ইজ নেগেটিভ হিয়ার, হাইট লেস দ্যান 0, তাই তো? তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনিয়াস, দ্যাট উইল বি লেস দ্যান 0। সেই কারণে 180 এর তলায় সাইনের ভ্যালু কি হয়, নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, 180 তলায়। ঠিক আছে, কস হলে কি হতো? কস হলে ব্যাপারটা এরকম হতো, কস হলে ব্যাপারটা এরকম হতো। ঠিক আছে, এই সাইডটায় হচ্ছে বেস গুলো নেগেটিভ, এক্স ড্যাশের সাইড। ঠিক আছে, এই সাইডটা হচ্ছে বেস নেগেটিভ, বেস লেস দ্যান 0। আর আমরা জানি কি cos থিটা ইকুয়ালস টু হাইট, এই বেস বাই হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস অলওয়েজ b বাই h। ঠিক আছে, তাহলে ওটা নেগেটিভ হয়ে যাবে কখন? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে, মানে 90 থেকে 270 এর মধ্যে সবসময় cos নেগেটিভ। ঠিক আছে, যাই হোক, তো এই যে লেন্থটা কভার করছে ওয়ান ডিস্টেন্স অফ ওয়েভে, এটাই হচ্ছে আমার ওয়েভ লেন্থ। ঠিক আছে, তার মানে এই ব্যাপারটা হচ্ছে আমার ওয়েভ লেন্থ।
এবার ওয়েভলেন্থ মানে লেংথ একটা, তাই তো? তাহলে আমি যে কোনো ডিস্টেন্সের মধ্যে যদি তুমি নাও, ধরো এই দুটো ডিস্টেন্সের মধ্যে নিয়েছো, কোন দুটো বলছো বলতো, ধরো এই দুটো ডিস্টেন্সের মধ্যে নিয়েছো, যা গ্যাপ হবে তুমি এই দুটো ডিস্টেন্সের মধ্যে দেখো সেম গ্যাপ হবে, কারণ দুটো প্যারালালে উঠছে প্যারালালে নামছে। প্যারালাল মানে স্ট্রেট লাইনের কথা বলছি না, জাস্ট প্যারালাল, ক্যান নট মিট ইচ আদার। ঠিক আছে, তো এটা একটা লেংথ। লেংথকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? এল দিয়ে। তো গ্রিকরা তো এল জানে না, গ্রিকরা কি জানে? এল কে ল্যামডা বলেছে। ঠিক আছে, তাই ওয়েভলেন্থকে আমরা ইউজ করি ল্যামডা দিয়ে। ল্যামডা হচ্ছে সাইন। এবার পার সেকেন্ডেও কতগুলো চাকা খাচ্ছে, মানে পার সেকেন্ডে এই হুইলটা কতবার ঘুরছে, ঠিক আছে? তাই রোটেশন পার সেকেন্ড, তাই রোটেশন ইজ জাস্ট এ নাম্বার, কোনো ইউনিট নেই। ঠিক আছে, পার সেকেন্ড যতগুলো খাচ্ছে এটাই হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে ডিফাইনই করা হচ্ছে রোটেশন পার সেকেন্ড, এবার সাইকেলস পার সেকেন্ড, তাই না? তাহলে এই ইউনিট কি হচ্ছে? সেকেন্ড ইনভার্স। ঠিক, তাহলে এই দুটোকে এবার গুণ করো। এটাকে করা হয় নিউ দিয়ে, যেহেতু নিউ মানে এন, নাম্বারকে এন দিয়ে এক্সপ্রেস করা হয়। ঠিক আছে, ইট ইজ এ নাম্বার, ইট ইজ জাস্ট আ ফ্রিকোয়েন্সি, জাস্ট আ নাম্বার। নাম্বার মানে হচ্ছে এন, তাই জন্য এটা গ্রিক এন নিউ দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। এবার দেখো, তুমি যদি ফ্রিকোয়েন্সিকে ওয়েভলেন্থ দিয়ে মাল্টিপ্লাই করো, ঠিক আছে, তাহলে তুমি কি পাও? একটা পার্টিকুলার নাম্বার ইনটু একটা লেংথ পার সেকেন্ড, মানে টোটাল এক সেকেন্ডেও কত লেংথ যায়, তাই না? তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু লেংথ পার রোটেশন ইনটু রোটেশন পার সেকেন্ড। রোটেশন পার সেকেন্ড, দেখো রোটেশন রোটেশন কি হলো? ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পড়ে থাকছে? তাহলে জাস্ট পড়ে থাকছে লেংথ পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য ভেলোসিটি। ঠিক আছে, লেংথ পার রোটেশন হচ্ছে আমার ল্যামডা, লেংথ পার রোটেশন হচ্ছে আমার ল্যামডা, আর রোটেশন পার সেকেন্ড হচ্ছে আমার নিউ। ভেলোসিটি যদি ভি বলি, তাহলে ভি ইকুয়ালস টু নিউ ইনটু ল্যামডা।